বিশ্ববাসীর কাছে একটা বার্তা দেওয়া যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আছে। প্রথম কথা একদম সাফ কথা যে এটি বলার জন্যই মূলত এই রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি যে কাজগুলো করছেন তিনি একা কাজ করতে যাচ্ছেন না। তিনি বলতে যাচ্ছেন যে আমি যে কাজগুলো করছি বা আমি যে স্টেটমেন্ট দিচ্ছি, আমার সাথে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, বৃহৎ যে রাজনৈতিক দলগুলো এবং আগামীতে সম্ভাব্য যারা ক্ষমতায় আসবে তারা আমার সাথে রয়েছেন। সাবির, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি দেখছিলাম প্রতিবেদনে যে প্রধান উপদেষ্টা সরকারি সফরে দেশের বাইরে আছেন এবং 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গেছেন তিনি। তো অন্তর্বর্তী সরকারের এই সফরে শুধু 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে কেন এবং এটি রাজনীতির মাঠে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রতি বছরই যখন জাতিসংঘের অধিবেশন শুরু হয় তখন জাতিসংঘের যে সদস্যভুক্ত দেশগুলো সেই দেশের সরকার প্রধানরা জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়। এবার যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সরকার না, আপনি জানেন যে 24শে গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন। কিন্তু আমরা এবারের অধিবেশনটা বাংলাদেশের জন্য একটু ভিন্নতা দেখছি এই কারণে, মূলত এর আগে যেই সরকারগুলো যেত সাধারণত সেই সরকারের লোকজন বা মন্ত্রী, আমলা এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তারাই মূলত সেই সরকার প্রধানের সাথে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতেন। কিন্তু আমরা এবার দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সাথে অন্যান্য 3টি রাজনৈতিক দলের নেতারাও এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছে। যেমন বিএনপি থেকে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর হুমায়ুন কবির, তিনি কিন্তু গিয়েছেন। বিএনপি থেকে 2জন গিয়েছেন। আর আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির যিনি রয়েছেন তিনি গিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এই 3টা রাজনৈতিক দল থেকে মোট 4জন প্রতিনিধি কিন্তু প্রধান উপদেষ্টার এই সফর সঙ্গী হয়েছেন। এটি নিয়ে আসলে অনেক ধরনের কথা হচ্ছে এই কারণেই যে বাংলাদেশে তো রাজনৈতিক দল আরও রয়েছে, তো 3টি রাজনৈতিক দলকে কেন বেছে নেওয়া হলো? এর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং সেখান থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দল তো অনেকগুলাই রয়েছে কিন্তু সবার কার্যক্রম বা সবার প্রভাব রাজনীতিতে বা জনগণের মধ্যে যে প্রভাব সেটা কিন্তু সবার একরকম না। তো ক্ষমতার ভারসাম্য এবং আগামী জাতীয় রাজনীতিকে নির্বাচনকে সামনে রেখে সেই নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে এরকম একটি প্রেডিকশন এবং রাজনীতিতে যাদের অনেক বেশি প্রভাব, এই সব বিষয় মিলেই কিন্তু আসলে এই সফরে 3টা রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা সফর সঙ্গে করা হয়েছে। যদিও আমরা দেখেছি যে এই 3টা দলকে চুজ করার ক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু কিছুটা হলেও মনক্ষুণ্ণ হয়েছে। আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন যে প্রধান উপদেষ্টার যে সফর সঙ্গে এই 3টা রাজনৈতিক দল কেন হলো, অন্য দলগুলো কেন হলো না, এটি নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, এমনটি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, এই সরকারই আসলে বৈষম্যমূলক কাজ করছে যেহেতু অন্য দলগুলোকে নেওয়া হয় নাই। তো এটি একটি বার্তা। গতকালকে রাতে প্রধান উপদেষ্টার সহ তার সফর সঙ্গী যারা ছিলেন তারা মূলত ঢাকা ছেড়েছেন এবং আগামী 2রা অক্টোবর তারা দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন সাব্বির যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও যে সরকার আমরা পেয়েছি এবং সেও নাকি বৈষম্য করছে, এটা যেমন জনগণ বলছে। তো এই সিদ্ধান্ত, এই যে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, আরো অন্য রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এটা কি অন্য রাজনৈতিক দলের জন্য কোনো বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে নাকি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য এটা একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন? এখানে অনেকগুলো বিষয় আছে যে আমি তো কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে এর আগে যেই জাতিসংঘের অধিবেশনগুলো ছিল সেই অধিবেশনে কিন্তু আসলে সংশ্লিষ্ট যেই দল সরকার গঠন করতো তার লোকজনই মূলত যেত। কিন্তু এবার যেহেতু গণঅভ্যুত্থানের পরে আমরা বলছি যে এই যে সরকার গঠিত হলো, যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না এবং এমন একটি বার্তা আসলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যেটি যে এই যে একটা বার্তা যে এই সরকার তো পরবর্তী নির্বাচন দিয়ে এর পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে তো রাজনৈতিক সরকার আসবে বাংলাদেশে ক্ষমতায়। তো এই যে আপনার ক্ষমতা বলেন, তারপরে আপনার বিভিন্ন পরিকল্পনা বলেন, যেহেতু জাতিসংঘের একটা অধিবেশন এবং এখানে সাইডলাইন অনেক বৈঠক হবে, তো পরবর্তীতে সরকার এমন 3টা দলকে চুজ করছে যে তাদের মধ্যে থেকে হয়তোবা কেউ, যেহেতু তারা বৃহৎ বাংলাদেশের বড় রাজনৈতিক দল,
তাদের মধ্যে থেকে পরবর্তীতে কেউ হয়তো দেশের ক্ষমতাভার গ্রহণ করবে জনগণের ভোটের রায়ের মাধ্যমে, সেই ধারণা থেকে মূলত কিন্তু তাদেরকে চুজ করে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো অন্যান্য রাজনৈতিক দলের যে মনোক্ষুণ্ণের বিষয়, হ্যাঁ স্বাভাবিকভাবে, কারণ আপনারা দেখেছেন যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু প্রায় 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। ঐক্যমত্য কমিশনের যারা অন্যান্য সদস্য ছিলেন, সহসভাপতি সহ, তাদের সাথে দীর্ঘদিন ধরে বৈঠক করে বৈঠকের পরবর্তীতে যে একটা সিদ্ধান্তে, জুলাই সনদের একটা সিদ্ধান্তে এসেছেন। তো এই জায়গাগুলোতে কিন্তু আবার প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন সংকটে বা দেশের জন্য একটু পরিস্থিতি খারাপ হয় বা রাজনৈতিক একটু উত্তেজনা তৈরি হয়, আমরা তখন দেখি যে প্রধান উপদেষ্টা তার বাসভবনে অন্য সব রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন। তখনও কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা ডাক পায় সেই বৈঠকে। কিন্তু এবার যখন জাতিসংঘের এই জাতিসংঘ সম্মেলনে কিন্তু আসলে এই 3টার বেশি অন্য কোনো রাজনৈতিক দল দাওয়াত পায়নি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা এখানে যেতে পারে নাই। তো যার কারণে একটু মনোক্ষুণ্ণ হওয়ার বিষয়টা স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। এবং অন্যান্য রাজনৈতিক দলের বিশেষ করে গণ অধিকার পরিষদের যে প্রতিক্রিয়া, হয়তো দু একজন প্রতিক্রিয়া জানাচ্ছেন, হয়তো অনেকে জানাচ্ছেন না, কেউ হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে হয়তো বা কেউ গণমাধ্যমে এরকম বার্তা বা এরকম বক্তব্য দিতেও পারেন, যে কারণে একটু আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মনোক্ষুণ্ণ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে হওয়াটা একটু স্বাভাবিক, এবং সেটি হয়েছে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। আপনি যেমনটি বলছিলেন সাব্বির, যে রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় থাকতো সেই দলেরই প্রতিনিধিদের এই ধরনের সফর সঙ্গী করা হতো, অন্য রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিটা ছিল না। তো রাজনৈতিক বিশ্লেষকরা যে মনে করছে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমাদের সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ দূর করার চেষ্টা করছে বা রাজনৈতিক দায় বন্টনের চেষ্টা করছে, এটা আসলে কিভাবে করছে বলে আপনি মনে করেন? এটা সত্য এই কারণেই যে আমি তো কিছুক্ষণ আগে বললামই আপনাকে যে রাজনৈতিক যে দল সরকার গঠন করে, ইতিপূর্বে যে দলগুলো সরকার গঠন করেছে, তারা যখন এই সম্মেলনে যেত তখন সেই দলের তো মন্ত্রী, স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে যেসব মন্ত্রীরা ছিলেন তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সচিব বা আমলারা, তারা হলো এই সফর সঙ্গী হতেন সাধারণত। কিন্তু এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক সরকার এবং অভ্যুত্থানের পরেও সরকার গঠিত হয়েছে, যার কারণে এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নাই, সরকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নাই এখন। তো এই সরকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই সফরে যাচ্ছেন, তখন নিশ্চিতভাবে তিনি অন্যান্য হয়তোবা আমরা দেখেছি যে কয়েকটি রাষ্ট্রপ্রধানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সাইডলাইন কিছু বৈঠক হবে জাতিসংঘের। এবং জাতিসংঘে কিন্তু আসলে বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরা হয়, বাংলাদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ তার পক্ষে মতামত জানায় যে বাংলাদেশের অবস্থানটা আসলে কি হবে। সেই জায়গাগুলোতে যেহেতু আমার মনে হয় যে ডক্টর ইউনূস এই রিস্কটা নিতে যাচ্ছেন না, যে তিনি এরপরে যখন জাতীয় নির্বাচন দিয়ে যখন চলে যাবেন, যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যে কোনো একটি দল, যখন এই ধারাবাহিকতা বজায় থাকে বা তার যে স্টেটমেন্ট জাতিসংঘের অধিবেশনে সেটির ধারা যেন বজায় থাকে, বা সরকার কোনো বিষয় নিয়ে মুভ করতে পারে ভবিষ্যতে বা করবে, যে অঙ্গীকার করবে জাতিসংঘে বা অন্যান্য দেশের সাথে বিভিন্ন চুক্তি বলেন বা যে কোনো ইস্যুতে একটা বোঝাপড়ার ব্যাপার থাকে, তিনি আসলে এই দায়টা একা নিতে যাচ্ছেন না। তিনি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যাচ্ছেন, যে এমন 3টা রাজনৈতিক দলকে চুজ করেছেন যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, যদি এনসিপি নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এখন তো বিএনপি, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম করতে পারছেন না। এরপরে আপনার জামাত ইসলাম অন্যতম বড় রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং গণঅভ্যুত্থানের অন্যান্য শক্তি থেকে যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরি হলো, তারাও গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে এই রাজনৈতিক দল হিসেবে এই জাতিসংঘের সফরে ডাক পেয়েছেন। তো এটি আপনি একদিকে বলতে পারেন যে সামনের যেই কার্যক্রম সরকারের, সেই কার্যক্রমকে যাতে রাজনৈতিক দলকে নিয়ে ইনভলভ করে সরকার আগাতে যাচ্ছে এবং বিশ্ববাসীর কাছে একটা বার্তা দেওয়া যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আছে। প্রথম কথা, একদম সাফ কথা, যে এটি বলার জন্যই মূলত এই রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি যে কাজগুলো করছেন, তিনি একা কাজ করতে যাচ্ছেন না, তিনি বলতে যাচ্ছেন যে আমি যে কাজগুলো করছি বা আমি যে স্টেটমেন্ট দিচ্ছি, আমার সাথে বাংলাদেশের বড় রাজনৈতিক দল, বৃহৎ যে রাজনৈতিক দলগুলো এবং আগামীতে সম্ভাব্য যারা ক্ষমতায় আসবে তারা আমার সাথে রয়েছেন। এই বিষয়টি মূলত মনে হচ্ছে। একদমই তাই সাব্বির, এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।